স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমন বিধান রেখে আইসিটি অধ্যাদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, অনুমোদনের জন্য কাল উপদেষ্টা পরিষদে খসড়াটি উপস্থাপন করা হবে এবং বৃহস্পতিবারই আইনটি পাশ করা সম্ভব হবে। মঙ্গলবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলন। এতে ১০০ দিনের কর্মকাণ্ড তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগ ও নির্বাচন বিষয়ক সংস্কার কাজ এগিয়ে নিতে কমিশনগুলোকে সর্বোচ্চ সহায়তা করছে আইন মন্ত্রণালয়। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি। উপদেষ্টা আরও বলেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকলে ও আদালত মনে করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করতে পারবে। আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। এটা আগামী বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের সময় করা হয়রানিমূলক ও রাজনৈতিক সকল মামলা উঠিয়ে নেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। কথা বলার অপরাধে যেই সমস্ত মামলা হয়েছিল সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে। এছাড়া ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় বিচার বিভাগে ঢালাও নিয়োগ হয়েছে, তাই এসব নিয়োগ বাতিলের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে, আমার ধারণা আর কোনো নজির নাই। এবং শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সন্ধ্যায় বাংলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি বলেন, বিপ্লব শেষ হলেও আওয়ামী ফ্যাসিবাদের এজেন্ট এখনও সক্রিয়। অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করবে বলেও আশ্বাস দেন তিনি। একই অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, দেশে ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদ চলেছে। সেই ফ্যাসিবাদ রুখে দিয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণ প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ১১ বছর ধরে এক শেখ হাসিনার দানব সরকার আমার দেশকে বিভিন্নভাবে ধ্বংস করে গেছে। আমরা তো চাই না কোনো মিডিয়া বন্ধ হোক, এটা আমরা চাইতে পারি না। আমরা চাই সবার যেন কথা বলার সম অধিকার থাকে। আমাদের এখানে এই রাত আনার যে এজেন্টরা তারা সক্রিয় আছে। আমি আইনমন্ত্রী, আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা। যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে। জুলাই আগস্টের আন্দোলনের পর রাজনৈতিকভাবে হেয় করতে অনেক ভুয়া মামলা হয়েছে, তবে সংশ্লিষ্টতা না পেলে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। ভুয়া মামলা এখানে সবচেয়ে বেশি। আগে ভুয়া মামলা করতো আমার পুলিশ, যেখানে 10টা নাম দিত, 50টা বেনামি দিত। কিন্তু এখন হচ্ছে কি, জনগণ দিচ্ছে 10টা নাম, 50টা বেনামি। এই জন্য আপনি যেন কোনো অবস্থায় হ্যারাস না হন, এই জন্য তো আমরা ব্যবস্থা নিচ্ছি। কিছু ব্যাংকের অবস্থা ভালো হচ্ছে, কিছু চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কিন্তু বন্ধ হবে না কোনো ব্যাংক। সকালে সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, আর্থিক খাতে প্রণীত সংস্কারের রূপরেখা বাস্তবায়ন হলে চুরি, মানি লন্ডারিং ও আর্থিক দুর্নীতি করতে ভয় পাবে দুর্নীতিবাজরা। এরই মধ্যে এই খাতে কিছু স্বল্পমেয়াদী সংস্কার করা হয়েছে, তবে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের রূপরেখা প্রণয়ন করতে সময় লাগবে। আর্থিক খাতে দুর্নীতিতে ভয়াবহ অবস্থা ছিল, তবে ১০০ দিনে নানা উদ্যোগ গ্রহণ করায় ঘুরে দাঁড়াচ্ছে সবকিছু। বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশে আর্থিক খাত, এসব ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্ম আর ম্যানেজমেন্ট নর্ম পরিপালন করে না। ইমিডিয়েট আমাদের হলো ব্যাংকগুলোকে স্যালভেজ করা, যেগুলো চলছে ভালো করে, ইনক্লুডিং আমার ন্যাশনালাইজড ব্যাংকগুলো। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি না হলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো মূল্যে মানুষের ভোটাধিকার নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। বলেন, ভোটের অধিকার নিশ্চিত হলেই জবাবদিহি করতে বাধ্য হবে রাজনীতিকরা।
করে নিতে পারবেন। এখন মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার কথার সাথে শুরুতে দলের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। আমরা যখন পরে তারেক রহমান বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয়, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার, তাহলে যেই সংস্কারই করি যাই করি আমরা কোনোটি কাজে লাগবে না। অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি? রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। এ সময় জনগণের কাছে জবাবদিহির উপর গুরুত্বারোপ করেন তিনি। এই ৩১ দফা কিন্তু আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে। ৩১ দফা শুধু আজকে যারা আপনারা আছেন এই ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। এটি মানুষের জন্য, একদম প্রান্তিক লেভেলের মানুষের কথাও কম বেশি এখানে আছে। কাজে এই কথাগুলো প্রান্তিক লেভেলে নিয়ে যেতে হবে। এবং বিএনপি ক্ষমতায় এলে উচ্চশিক্ষিত বেকারদের জন্য ভাতা চালু করার কথাও জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ৩ জন ৪ জন ৫ জন আপনারা এসেছেন, কিন্তু আমাদের তো আরো শত শত হাজার হাজার নেতাকর্মী রয়ে গিয়েছে। তাদেরকে জানাতে হবে, কারণ তাদেরকে যদি আমরা না জানাতে পারি তাহলে লক্ষ কোটি মানুষকে আমরা জানাতে পারবো না। তাকে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক হিসেবে সম্বোধন না করারও অনুরোধ জানান তারেক রহমান। কিভাবে নিয়ে যাবেন মানুষের কাছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বেশি কাটাছেঁড়া না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় যেতে নয়, দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে নির্বাচন চায় বিএনপি। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের কারোর রাজনৈতিক অভিজ্ঞতা নেই বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়টিকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত, কারণ দ্রুত নির্বাচন না হলে সমস্যা আরও বাড়বে। আর এর সুযোগ নিচ্ছে স্বৈরাচার সরকারের দোসররা। মির্জা ফখরুল বলেন, বিএনপি চায় না শেখ হাসিনা ফেরত আসুক। আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক, রাজনীতিবিদদের এই কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটাতে আসেন। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনার একটা দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। আমরা এই কথা তো বলে নিই, এত তারিখের মধ্যে দেন, এত তারিখের মধ্যে দেন। আমরা ঠিক রোড ম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান, তো এটা আমরা জানাতে পারবো না। সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে, যেটা এত তারিখের মধ্যে একটা হবে। বাংলাদেশের নিরপেক্ষ ও জনগণের মতামত প্রতিফলিত হবে নির্বাচনে, এমন প্রত্যাশা কমনওয়েলথের। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সংস্কার কাজে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাসে স্বস্তি প্রকাশ করেন। আগামী নির্বাচন ব্যবস্থা কেমন হতে পারে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার প্রস্তুতি বা কেমন, বিস্তারিত জানতে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের সাথে কমনওয়েলথের ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ১ ঘন্টার বৈঠক হয়। বৈঠক শেষে বিস্তারিত জানান সংস্থার সহকারী মহাসচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। তারা বলেন, নির্বাচন যেন জনগণের নিজেদের মতামত প্রকাশ করার সুযোগ পায় তা নিয়ে আলোচনা হয়। The Commonwealth came here to observe elections. বাংলাদেশের সবশেষ নির্বাচন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি আগামী নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার নিয়ে যারা কাজ করছে তারা খুব ভালো করছে। আমরা আগামী নির্বাচনে কমনওয়েলথের পক্ষ থেকে সহায়তা করব। আশা করি ভালো নির্বাচন হবে। Bangladesh will be a success story for the Commonwealth and for the whole world. ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সেই আগ্রহেই এবং সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এখানে এসেছেন। অন্তর্বর্তী সরকার গত ৩রা অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে। এর আগে এবছরের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও ভোটের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছিলেন কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দল। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
পদত্যাগ করেছেন হাইকোর্টের 3 বিচারপতি। 3 জন হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি AK-M জহিরুল হক। আইন ও বিচার বিভাগের বিচার শাখা 4-এর সচিব আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 96 অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতির কাছে 3 বিচারপতি পদত্যাগপত্র জমা দেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি 3 বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। অসদাচরণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় হাইকোর্ট বিভাগের এই 3 বিচারপতিকে 2019 সালের 22 আগস্ট থেকে বিচার কাজ থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর থেকে ছুটিতে ছিলেন তারা। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে অসমতা থাকায় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। চুক্তি পর্যালোচনা করে যে দেশবিরোধী হলে কেন বাতিল করা হবে না তা জানতে রুল দেওয়া হয়েছে। সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ একটি রিটের উপর প্রাথমিক শুনানি করে এই আদেশ দেয়। हिमाचल कश्मीर सब जगह अदानी 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 अदानी। বছর দুয়েক আগে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে সংসদে বিষেধাজ্ঞা করেছিলেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয় ভারতের পার্লামেন্টে। বিজেপি সরকার আদানি গ্রুপকে একচেটিয়া বাণিজ্যিক সুবিধা দিচ্ছে, এমন অভিযোগও বেশ পুরনো। আদানি গ্রুপের এই আধিপত্যের বাইরে নেই বাংলাদেশও। 2017 সালের 5 নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB চুক্তি করে। এই চুক্তি নিয়ে শুরুতেই অভিযোগ ওঠে, সমালোচনা ছিল চুক্তির ধরন নিয়েও। ভারতের সরকারিভাবে বিদ্যুৎ আমদানি করা হয় প্রতি ইউনিট 5 টাকা 5 পয়সা করে। বেসরকারি খরচ পড়ে প্রতি ইউনিট 8 টাকা 50 পয়সা। আর বাংলাদেশ আদানি গ্রুপের কাছ থেকে ইউনিট প্রতি কেনে 14 টাকায়। একই বিদ্যুৎ নেপাল থেকে কিনতে খরচ পড়ে 8 টাকা। এসব বিষয়কে বিবেচনায় নিয়ে আদানির সঙ্গে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা করার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ রিটের উপর প্রাথমিক শুনানি করে কয়েকটি আদেশ দেয়। একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি জাতীয় স্বার্থে এই চুক্তিতে সমতা আনতে না পারলে কেন বাতিল করা হবে না সে বিষয়েও একটি রুল জারি করে আদালত। একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাই পাওয়ার্ড কমিটি। সেইখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন, যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। দেশের স্বার্থবিরোধী চুক্তির সব নথি 1 মাসের মধ্যে হাইকোর্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায্য এই চুক্তিতে আদানির স্বার্থ রক্ষা হয়েছে বলে দাবি করেন রিটকারী আইনজীবী। এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে, যেটা সম্পূর্ণভাবে আপনার জননীতি এবং ন্যায্যতার পরিপন্থী। যে কোনো চুক্তিতে আগে দেশের স্বার্থ আর প্রতিবেশীর সঙ্গেও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রাখার পরামর্শ দেয় হাইকোর্ট। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠনের আশ্বাসে সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী 7 কর্মদিবসের মধ্যে এই কমিটি করার কথা রয়েছে। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা জানান, বরখেলাফ হলে আবারও কঠোর আন্দোলনে যাবেন তারা। বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে সোমবার সড়ক ও রেলপথ অবরোধ করে দিনভর আন্দোলন করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে 14 সদস্য যান সচিবালয়ে। বৈঠক করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর M আমিনুল ইসলামের সাথে। এ সময় আগামী 7 কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। তিতুমির বিশ্ববিদ্যালয়ের ফিজিবিলিটিটা এটা কতটা কার্যকরী এবং তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার পরে যে সমস্যাগুলো হতে পারে এই ব্যাপারগুলো পর্যালোচনা করার জন্য আগামী 7 কর্মদিবসের মধ্যে একটা কমিটি করে দিবে এবং এই কমিটিকে একটা সময় বেঁধে দেওয়া হবে, যে সময়ের মধ্যে এই পুরো দাবিগুলো তারা হচ্ছে যে প্রতিবেদন আকারে জমা দেবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে সকল ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। রাষ্ট্রপক্ষের প্রতি আমরা সম্মান জানিয়েছি, আমাদের পূর্ব ঘোষিত তিতুমির ক্লোজ ডাউন কর্মসূচিটিও স্থগিত ঘোষণা করা হলো। এই সিদ্ধান্তের বরখেলাফ হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তবে আমরা এটাকে প্রশ্রয় দিচ্ছি না। ক্যাম্পাসের মধ্যেই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের আশপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।
মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা মহানগর এলাকায় আগামী 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজিরের বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সঞ্জিত সিদ্দিকী ও তাহসিনা মৃদু। ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী রাজধানীর সড়কে বর্তমানে চলছে অন্তত 8 লাখ অটোরিকশা। চলাচলের অনুমতি না থাকলেও মূল সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এ যান। গত 2 মাসে লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আবু সায়েদকে হত্যার ঘটনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে তাকে আদালতে তোলা হলে বাদীপক্ষের আইনজীবী 5 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে সোমবার রাতে রংপুর নগরের খামার মোড় এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে আনে তদন্তকারী সংস্থা পিবিআই। পরে তাকে আবু সায়েদ হত্যা মামলা ও 19 জুলাই সিটি কর্পোরেশনের সামনে আরেকটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা নেটওয়ার্কের সক্ষমতা জোরদারে মাল্টি সেক্টরাল প্ল্যাটফর্মগুলোকে সংবদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেছেন বক্তারা। ঢাকা ক্লাবে এশিয়া প্যাসিফিক অঞ্চলের জলবায়ু পরিবর্তন এবং জরুরি দুর্যোগ ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ ও দুর্যোগ সহনশীল বিশ্ব গড়ে তোলার লক্ষ্যেই ছিল এই আলোচনা সভা। কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি সিআইএস এবং এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট এপ্যাডে এই সেমিনারে আয়োজন করে। সেমিনারে দুর্যোগ ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতার দিকে স্থানান্তর এবং জলবায়ু সংকট কমানোর উপর গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এলপিজির বাজারে শীর্ষ হওয়ার লক্ষ্য নিয়ে গাজীপুরে ইউনাইটেড আই গ্যাসের অভ্যন্তরীণ যোগাযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজেন্দ্রপুরের ব্র্যাক সিডিএমে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় কোম্পানির সিইও আরজুমান্দ পোলাট তার বক্তব্যে ইউনাইটেড আই গ্যাস এলপিজি ইন্ডাস্ট্রিতে শিগগিরই দেশের শীর্ষস্থানীয় কোম্পানি হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া প্রতিটি ক্ষেত্রে বিক্রেতা সেবা, নিরাপত্তা ও মানের প্রতি কোম্পানির দৃঢ় প্রতিশ্রুতির উপর জোর দেন। অনুষ্ঠানে বিভিন্ন বিক্রয় দল, প্রধান কার্যালয়ের সদস্য সহ কারখানা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সম্মাননায় চিরবিদায় নিলেন কিংবদন্তি ফুটবলার জাকারিয়া পিন্টু। বিদায় বেলায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক সিক্ত হয়েছেন সহকর্মী, সংগঠক ও আপনজনদের ভালোবাসায়। মোহামেডান ক্লাব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাতীয় প্রেস ক্লাবে নামাজের জানাজা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। লাল সবুজের এই পতাকার জন্যই একদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন জাকারিয়া পিন্টু। হাতে অস্ত্র তুলে নেয়ার পাশাপাশি জনমত গঠনের মাধ্যম করেছিলেন ফুটবলকে। স্বাধীন বাংলা ফুটবল দলের সেই অধিনায়ক শায়িত ফুটবল ফেডারেশনের আঙিনায়। সোমবার পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই ফুটবলার। জীবদ্দশায় ক্রীড়াঙ্গনের অনেক সম্মান থেকেই বঞ্চিত হয়েছিলেন তিনি। ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ, যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। বাফুফে চত্বরে জানাজার আগে জাকারিয়া পিন্টুর মরদেহ নেওয়া হয় তার প্রিয় ক্লাব মোহামেডানে, যেখানে তার সহযোদ্ধা থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের সহচর সবাই জড়ো হন শেষ শ্রদ্ধা জানাতে। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় দলের অধিনায়কের বিদায়ে শূন্যতা অনুভব করছেন সবাই। কালো সাদা জার্সির প্রতি ছিল তার অপরিসীম মমত্ববোধ। অনেক স্মৃতি তার সাথে, দীর্ঘদিন একসাথে ফুটবল খেলেছি। জাকারিয়া পিন্টুর রুহের মাগফিরাত কামনা করি। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন, এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল। পিন্টু ভাই এমন একটা মানুষ, আমাদের থেকে বয়সে বড়, কিন্তু তারপরে উনি ছোট বড় কোনোদিনও ভেদাভেদ করেননি এবং যেভাবে আমাদের সাথে মিশেছেন আন্তরিকতার সাথে এবং আমাদেরকে যেরকম উপদেশ দিয়েছেন, এরকম একটা মানুষকে হারিয়ে আমরা আমাদের মুরব্বীকে হারালাম। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় দলের অধিনায়কের বিদায়ে শূন্যতা অনুভব করছেন সবাই। মোহামেডান ক্লাবে জানাজার আগে এই বীর মুক্তিযোদ্ধাকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা। পরে জাতীয় প্রেস ক্লাবে তার জানাজায় অংশ নেন দেশ বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বরা। স্মৃতিচারণ করেন জাকারিয়া পিন্টুর সতীর্থ প্রবীণ ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান। আমাদের দুজনের পরিচয় হয়েছিল 1957 সনে জগন্নাথ কলেজের ফুটবল ট্রায়ালে। নাও দিকপাল ক্রিয়া ছিল। বাংলাদেশে সর্বকালের সেরা 3 জন প্লেয়ার হলে তার মধ্যেও থাকবেই আমার হিসাবে। সবার ভালোবাসায় সিক্ত হয়ে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন জাকারিয়া পিন্টু।
আর এরই সাথে দেশের ক্রীড়াঙ্গন থেকে বিদায় ঘটল এক গর্বিত ফুটবল যোদ্ধার। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।